নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পরিবারবাদ নিয়ে বিভিন্ন সময় নরেন্দ্র মোদী বিভিন্ন কথাবার্তা বলেন এবং সেটা উদ্দেশ্য করে বলেন রাহুল গান্ধীকে মূলত। তার কারণ রাহুল গান্ধী তার যে পারিবারিক যে ধারা, সেটা সম্পূর্ণ রাজনীতিতে তিনি ইন্দিরা গান্ধীর নাতি, সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর ছেলে, এবং সেই জায়গা থেকে তিনি পরিবারে এসেছেন। এবং পরিবারবাদ নিয়ে তিনি যখনই কথা বলতে যান, রাহুল গান্ধীকে তিনি শাহজাদা বলেন। শাহজাদা কথাটা বলার মাধ্যমে তিনি ভারতবর্ষের যে অতীত ইতিহাস বলতে ইসলাম ধর্মাবলম্বী যারা রাজা ছিলেন তাদের যে ছেলেরা, তাদেরকে বলা হতো শাহজাদা। হিন্দু রাজাদের কথা বললে তিনি যুবরাজ বলতেন, কিন্তু যুবরাজ কথাটা তিনি বলেন না, তিনি শাহজাদা বলেন। এবং এইটা বলার মাধ্যমে কংগ্রেস পার্টির সঙ্গে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটা সংযোগ রয়েছে, সেটা একটা ইন্ডিকেট করার চেষ্টা করেন, এবং তার সঙ্গে পরিবারবাদ সেইটারও একটা ইন্ডিকেট করার চেষ্টা করেন। কিন্তু রিসেন্টলি বিহারের যে মন্ত্রিসভা গঠন হয়েছে, সেখানে একটা আর্টিকেল বেরিয়েছে একটা পেপারে, এবং সেই পেপারটা আপনারা দেখতেও পাচ্ছেন। সেখানে শুধু দেখানো হচ্ছে বিহারের ক্ষেত্রে কতজন পরিবারবাদের সদস্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন, এবং যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি জিরো, এবং সেই রকম মানুষজন পর্যন্ত মন্ত্রী হয়ে গিয়েছেন। রাজ্যের মন্ত্রী হয়ে যে মন্ত্রী বলেন যে আমি জানতামই না, আমার বাবা হঠাৎ করে আমাকে মন্ত্রী করে দিল, এটা অবশ্যই এই মুহূর্তে দৃষ্টিকটু লাগে বই কি। এটা পরিবারবাদ নয়। নরেন্দ্র মোদী এই বিষয়ে কি বলবেন, অবশ্যই সেই লিস্টটা আপনাদের পর দেখাবো। তাতে জিতেন রাম মাঝি তার ছেলে রয়েছে, উপেন্দ্র কুশওয়াহা তার ছেলে রয়েছে, সম্রাট চৌধুরী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়গায় একদম তাকে প্রজেক্ট করা হয়েছে ডেপুটি চিফ মিনিস্টার, কিন্তু তাকেই বিজেপি মোটামুটি সমস্ত দায়িত্বটা অর্পণ করেছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তো পরিবারবাদের সদস্য। সমস্ত লিস্টটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। প্রথমের থেকেই যে লিস্টটা আমরা বলবো আপনাদের পর বিহারে, সেটা হচ্ছে সম্রাট চৌধুরী এই মুহূর্তে রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার, এবং শুধু তাই নয়, তার হাতে সম্পূর্ণ পুলিশ প্রশাসন তার হাতে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন রাজ্যের, বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী। এবার তিনি কার ছেলে? তিনি শকুনি চৌধুরী, প্রাক্তন মন্ত্রী ছিলেন, বিখ্যাত মন্ত্রী, তার ছেলে সম্রাট চৌধুরী। এবং যার পড়াশোনা নিয়ে বিভিন্ন কিছু, তার ক্রিমিনাল হিস্ট্রি নিয়ে বিভিন্ন কিছু আমরা শুনতে পেয়েছিলাম ভোটের আগে। প্রশান্ত কিশোর সেগুলোকে একদম সামনে এনেছিলেন এক্সপোজ করার জন্য। তার পরবর্তীতে তিনি জেতেন, এবং তার পরবর্তীতে তাকে মন্ত্রী করা হয় এবং স্বরাষ্ট্র দপ্তরও তাকে দেওয়া হয়। এর পরবর্তীতে সন্তোষ সুমন সিং মাঝি, তার পরিচয়টা কি? তিনি জিতেন রাম মাঝি, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি, যিনি নিজে একজন সাংসদ হয়েছেন বিহার থেকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জিতেন রাম মাঝি। সেই জিতেন রাম মাঝির হাম পার্টি থেকে এই সন্তোষ সুমন সিং মাঝি, তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তার ছেলে, জিতেন রাম মাঝির ছেলে। এর পরবর্তী তিনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আশ্চর্যজনক। তিনি নিজেই আশ্চর্য হয়ে গেছেন, তো সারা দেশের মানুষ তো আশ্চর্য হবেনি, কারণ তিনি হচ্ছেন দীপক প্রকাশ। তিনিও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, এবং শপথ গ্রহণ করার পরে তিনি অবাক হয়ে গিয়ে সাংবাদিকদের সামনে এসে বলেছেন, আমি তো জানতামই না এখানে আসার আগেও যে আমি মন্ত্রী হিসেবে শপথ নেব, আমি তো তাই জন্য ভোটেই লড়িনি, আমি ভোটের প্রচারেও যাইনি। অথচ তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহারে। তিনি কে? দীপক প্রকাশ হচ্ছে উপেন্দ্র কুশওয়াহা, এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ, প্রাক্তন মন্ত্রী, সমস্ত কিছু করেছেন তিনি। উপেন্দ্র কুশওয়াহা তার পার্টির তরফ থেকে তার ছেলেকে ভোটে পর্যন্ত লড়ানো হয়নি, অর্থাৎ তার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা কিচ্ছু নয়, তার পলিটিক্যাল কোনো এক্সপিরিয়েন্সই নেই। তিনি সামান্য দেখতে এসেছিলেন কিভাবে নীতিশ কুমার শপথ গ্রহণ করছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হঠাৎ করে মন্ত্রিত্বের পদ দিয়ে দেওয়া হয়। এবং সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন আপনি ভোটে লড়লেন না কেন, আপনি যদি মন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল আপনি ভোটে লড়লেন না কেন, তিনি বলছেন আমি তো রাজনীতির সঙ্গে যুক্তই নয়, আমাকে এক্ষুনি বাবা বললো মন্ত্রী হিসেবে শপথ নিতে হবে। বুঝতে পারছেন বিহারে কোন পর্যায়ে পরিবারবাদটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। উপেন্দ্র কুশওয়াহা যিনি সাপোর্ট করেছেন এনডিএ কে, তার ছেলেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবং এখানেই শেষ নয়, উপেন্দ্র কুশওয়াহার স্ত্রী তিনিও ভোটে লড়েছিলেন, এবং ভোটে লড়ে এই 6 জন যে এমএলএ উপেন্দ্র কুশওয়াহাকে দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে তার স্ত্রী এমএলএও হয়েছে। উপেন্দ্র কুশওয়াহা হচ্ছে রাজ্যসভার সাংসদ, তার স্ত্রী হচ্ছে বিহারের এমএলএ, এবং ছেলে দীপক প্রকাশ ভোটে না লড়েই বিহারের মন্ত্রী হয়ে গেলেন। পরবর্তীতে কোনো উপনির্বাচনে তিনি জিতে আবার চলে আসবেন এমএলএ হয়ে, সেটা তো অসুবিধার কিছু নেই, কিন্তু আপাতত তাকে মন্ত্রী করে দেওয়া হলো।
এরপরের যে পরিবারবাদের ফসল, তিনি হচ্ছেন উমা নিষাদ। মহিলা সংরক্ষিত আসন থেকে জিতে এমএলএ হয়েছেন অ্যাটলিস্ট, এবং তিনি হচ্ছেন পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী ক্যাপ্টেন জয়নারায়ণ নিষাদ, তার ছেলের বউ, এবং এক্স এমপি অজয় নিষাদ তার নিজের স্ত্রী উমা নিষাদ, তাকেও মন্ত্রী করা হয়েছে। এবং তার পরবর্তী নীতিন নবীন এক্স এমএলএ নবীন কিশোর সিনহা, তার ছেলে নীতিন নবীন, তাকেও এমএলএ করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া অশোক চৌধুরী বিখ্যাত মানুষ, আপনারা জানেন অশোক চৌধুরী একদম জেডিইউর রীতিমতো দ্বিতীয় কাণ্ডারি হিসেবে তাকে ধরা হতো। অশোক চৌধুরী তিনিও কিন্তু এক্স মন্ত্রী মহাবীর চৌধুরী তার ছেলে। সুতরাং এই হচ্ছে বিহারের সামগ্রিক চিত্রটা। এছাড়া চিরাগ পাসওয়ান তো রয়েছেন, চিরাগ পাসওয়ান রামবিলাস পাসওয়ানের ছেলে, সেই জায়গা থেকে এনডিএ তাকে 29টা আসন পর্যন্ত দিয়েছিল এবং তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। এইগুলো বিহারের ছবি। এবার আপনাদেরকে বলি, সারা দেশে নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা তৈরি হয়েছে, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার মধ্যে কারা কারা পরিবারবাদের সদস্য আপনারা একটু শুনুন লিস্টটা, এবং যে লিস্টটা বিভিন্ন সময় বিজেপি ডাইনেস্টি বলে একদম বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা দেখতে পাবেন। পীযূষ গোয়েল তিনি পরিবারবাদের সদস্য। ধর্মেন্দ্র প্রধান যিনি এতদিন ধরে বিহারটাকে সামলাচ্ছিলেন, সেই ধর্মেন্দ্র প্রধান পরিবারবাদের সদস্য। অনুরাগ ঠাকুরের বাবা ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার ছেলে হচ্ছেন অনুরাগ ঠাকুর। তার পরবর্তী নির্মলা সীতারামন ভারতবর্ষ অর্থমন্ত্রী, তিনিও পরিবারবাদের একজন ফসল। কিরেন রিজিজু এই যে পার্লামেন্টারিয়ান মন্ত্রী, সম্পূর্ণ পার্লামেন্টকে যিনি দেখাশোনা করে রাখেন, সম্পূর্ণ কাজকর্মগুলো যার হাতে থাকে, সেই কিরেন রিজিজু পরিবারবাদের সদস্য। তারপরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো কংগ্রেস ছিলেন আগে, এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যে বাবা মাদারাও সিন্ধিয়া, তিনি তো কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রের একদম সরাসরি মন্ত্রী পর্যন্ত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী। সেই জায়গায় তার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনিও এখন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রয়েছেন বিজেপিতে, এবং এটাই শর্ত ছিল তিনি যখন দল চেঞ্জ করেছিলেন। তার পরবর্তীতে অবশ্যই আপনাদের যেটা বললাম চিরাগ পাসওয়ান। এছাড়াও এই নিয়ে বহু উদাহরণ রয়েছে। একদম সঠিক যে উদাহরণটা সবার আগে আপনাদের সবার মাথায় এসেছে এই সামগ্রিক ভিডিওটা দেখতে দেখতে, জয় শাহ কবে ক্রিকেট খেলেছে যে জয় শাহ হঠাৎ করে বিসিসিআই এর প্রথমে একদম সব মাথায় বসলো, তার পরবর্তীতে আইসিসি তার মাথায় গিয়ে বসে গেল, এই প্রশ্নটা সবার মাথায় আছে আমরা জানি। এছাড়া বিভিন্ন মানুষের নাম বলতে পারি। পরিবারবাদ নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি শুধু নিজেদের পলিটিক্যাল পার্টি, তাদের সদস্য বা সদস্য তাদের যে ছেলে তাদেরকে সুযোগ করে দিচ্ছে সেটা নয়। এর সাথে আপনাদেরকে অবশ্যই বলে দিতে হবে না নিশ্চয়ই সারা দেশ জুড়ে বিভিন্ন দক্ষিণপন্থী এরকম দলগুলো রয়েছে যেগুলো পরিবারবাদটাকে মেনটেন করে। কংগ্রেস থেকে শুরু হয়েছিল বিষয়টা অবশ্যই, কিন্তু তার পরবর্তীতে সম্পূর্ণ যেভাবে একদম পর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হয়েছে, তারাও কিন্তু এই একই পরিবারবাদ সেটাকে নিয়েই চলছে। সুতরাং পরিবারবাদ সেটাকে নিয়ে কথা বলার আগে ভারতীয় জনতা পার্টি নিজের একবার বোধহয় দেখে নেওয়া দরকার যে তাদের মধ্যে কি কি গলদ রয়েছে। এগুলোকে গলদ বলবো কিনা আমরা জানি না, তবে প্রত্যেক নেতাকে অন্তত নিজের যে পরিচয়টা সেটা আগে তৈরি করতে হয়, এবং তার পরবর্তীতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে তিনি হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলে বেশ কিছুটা দৃষ্টিকটু লাগে। ঠিক যেমন উপেন্দ্র কুশওয়াহা তার ছেলে জানতেনই না যে তিনি মন্ত্রী হবেন, এই জায়গাগুলো দৃষ্টিকটু লাগে অবশ্যই। আমরা সিনেমার ক্ষেত্রে দেখি, বলিউড সিনেমার ক্ষেত্রে বিভিন্ন বংশ থাকে, কাপুর বংশ, খান বংশ, বিভিন্ন কিছু থাকে, কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে সিনেমার কাছে একদম সিনেমায় এসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়, বিভিন্ন চরিত্রের মাধ্যমে প্রমাণ করতে হয়। সেই জায়গাটাও রাজনীতিতে থাকা উচিত। প্রমাণ না করতে পারলে বহু পরিবারবাদের যারা সদস্য বা সদস্য, তারা সিনেমা থেকে যেমন মানুষের মন থেকে সরে যেতে তারা বাধ্য হন, ঠিক সেইভাবে রাজনীতির থেকে যেন সরে যেতে বাধ্য করে ভারতীয় জনতা পার্টি। সেই একটা নিয়ম কি তারা মেনটেন করবে, নাকি শুধুমাত্র রাহুল গান্ধী কিভাবে শাহজাদা হিসেবে দেশের এলওপি হয়ে গিয়েছেন সেইটা নিয়ে তারা কথা বলবে? তারা নিজেদের দিকে কোনোভাবেই তাকাবেন না। এই প্রশ্ন আমরা রাখছি এবং সারা দেশ এই মুহূর্তে এই প্রশ্ন তুলছে, এবং অবশ্যই এই যে পেপারটা তারা সম্পূর্ণ বিষয়টা রিসার্চ করে একটা আর্টিকেল বের করেছে, অবশ্যই একটা তারিফ করার মতন রীতিমতন বিষয় তারা ঘটিয়েছে। এবং শাহজাদা শুধু যে কংগ্রেসে নেই সেটা কোথাও গিয়ে আরো একবার প্রমাণিত হলো। এই দেশে শুধুমাত্র বামপন্থী দলগুলো ছাড়া প্রত্যেকটা দলেই কিন্তু এই ধরনের পরিবারবাদ সেটা উঠে আসছে, এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।